একদিকে কঠোর আইনের মাধ্যমে নিষিদ্ধ করা হয়েছে জুয়া খেলা, অন্যদিকে বৈধতা দেয়া হলো কর বাড়িয়ে। দর্শক ঠিকই শুনছেন, এমন বিপরীতমুখী দুই আইন তৈরি হয়েছে জাতীয় সংসদে, যা দেশের আইন প্রণয়ন পদ্ধতির দুর্বলতার ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকেরা। তাদের মতে অবৈধ কর্মকাণ্ড থেকে কর আদায়ের চেষ্টা পুরোপুরি অনৈতিক, আর ভয়াবহ ব্যাধির আকার ধারণ করা এই কর্মকাণ্ডকে প্রযুক্তির যথাযথ প্রয়োগের মাধ্যমে নিয়ন্ত্রণের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী রুহুল আমিন। প্রযুক্তি জীবনকে শুধু সহজ করেনি, সহজলভ্য করেছে নিষিদ্ধ বস্তু কিংবা দণ্ডনীয় অপরাধমূলক কাজও। এই যেমন কম্পিউটারের কিবোর্ডে অনলাইন বেটিং লিখলেই চলে আসে জুয়া বা বাজি ধরার অসংখ্য উপায়। মোবাইল নম্বর দিয়ে মুহূর্তেই করা যায় রেজিস্ট্রেশন। এই অনলাইন জুয়া ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে দেশের আনাচে কানাচে, যার ফাঁদে পড়ে নিঃস্ব হচ্ছেন হাজারো মানুষ। একটা সময় জুয়া বলতে বোঝানো হতো কার্ড, হাউজি, তিন পাত্তির মতো খেলা। তবে জুয়ার বড় আসর এখন অনলাইন মাধ্যম। ক্রিকেট, ফুটবল সহ জনপ্রিয় খেলার বড় প্রতিযোগিতা শুরু হলেই জমে ওঠে এসবের আসর, যদিও তা নিষিদ্ধ বিদ্যমান আইনে। তবে ভয়াবহতা ঠেকাতে এবার পুরনোটা বাতিল করে পাশ হলো নতুন জুয়া প্রতিরোধ আইন 2026। সুযোগ আছে আলোচনা করার। বাংলাদেশের প্রেক্ষাপটে জুয়াটা অ্যাকচুয়ালি আমাদের নিষিদ্ধ, এবং জুয়া খেলার জন্য আপনার যে ধরনের মানসিক এবং আর্থিক স্থিতিশীলতা দরকার, সামাজিক কালচার দরকার, সেই কালচার সামাজিকতাটা বাংলাদেশে এখনো হয়ে ওঠেনি। সেটা আইনি অবকাঠামোতেও এবং পাশাপাশি আমাদের আর্থসামাজিক প্রেক্ষাপটেও। নতুন আইনে স্পষ্ট করে বলা হয়েছে, হাউজি, লটারি, পাশা, পোকার, কার্ড গেম, মূল্যবান বস্তু, অনলাইন অবকাঠামো সবই পড়বে জুয়ার আওতায়। অন্যদিকে আয়কর আইন 2023-এর 118 ধারায় বলা হয়েছে, লটারি, শব্দজট, কার্ড গেম, অনলাইন গেম বা এ ধরনের যে কোনো খেলায় বিজয়ীকে অর্থ দেওয়ার সময় 20% উৎসে কর কেটে রাখতে হবে, যা চলতি অর্থবছর বাড়িয়ে 25% করা হয়েছে। দুটি আইনই পাশ হয়েছে সংসদের চলতি অধিবেশনে, যার সমালোচনা করেছেন এই বিশ্লেষক। একদিকে বেআইনি ঘোষণা করেছে, একদিকে এটার জন্য ট্যাক্স বাড়িয়েছে। তা আমি আশ্চর্যিত নই, কারণ আমাদের আইনগুলো প্রয়োগ হয় না দুর্ভাগ্যবশত। পরবর্তীতে আইন করার পর যদি তাদের দৃষ্টিতে আসে যে অন্য আইনের সাথে এটা সাংঘর্ষিক, তাহলে সেই সংঘর্ষটা দূর করা উচিত তাদের। এটাই হবে কাঙ্ক্ষিত। সুজন সম্পাদকের পরামর্শ জুয়া বন্ধে আরো কঠোর হওয়ার। এক্ষেত্রে প্রযুক্তি যথাযথ প্রয়োগের পক্ষেও তিনি, যদিও সক্ষমতা নিয়ে প্রশ্ন প্রযুক্তিবিদদের। প্রযুক্তি ব্যবহার করে এটা বন্ধ করতে পারে কিনা, তারা যদি প্রযুক্তি ব্যবহার করে বন্ধ করতে পারা তো উচিত। আমি মনে করি তাদের এটা ব্যবস্থা করে নেওয়া উচিত। আর তাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এগুলো করছে কিংবা মানুষকে প্ররোচিত করছে এগুলো করার জন্য, তাদেরকে চিহ্নিত করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া দরকার। আমাদের যে সিস্টেমটি আসলে কন্ট্রোল করে বা যেটা ব্লক করে, সেটা শুধু ওয়েব প্ল্যাটফর্মে বন্ধ করতে পারে, অ্যাপ প্ল্যাটফর্মে তারা বন্ধ করতে পারে না। তো আমরা কতজন আমরা ডেস্কটপে বসে জুয়া খেলি, সবাই মোবাইল দিয়েই খেলে। কারণ হচ্ছে যে মোবাইলের যে অ্যাপ্লিকেশন নামালে পরে একটা এক্সটার্নাল ভিপিএন তৈরি হয়, ভিপিএনের আইপিগুলো অনেকভাবে ক্লাস্টারিং হয় বিধায় আমাদের গেটওয়ে সেটাকে অ্যালাউ করে ফেলে প্যাকেট। অনলাইনে জুয়া খেললে নতুন আইনে সর্বোচ্চ শাস্তি 5 বছরের জেল অথবা সর্বোচ্চ 1 কোটি টাকা জরিমানা অথবা উভয় দণ্ড। রুহুল আমিন, 71, ঢাকা। জিনিসপত্রের চড়া দামের দুশ্চিন্তা মাথায় নিয়ে শেষ হলো 2025-26 অর্থবছর। সবশেষ জুনে সামান্য কমলেও অর্জিত হয়নি সরকারের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা। উল্টো বছর ব্যবধানে বেড়েছে খাদ্য ও খাদ্য বহির্ভূত পণ্যের দাম বাড়ার প্রবণতা। শুধু তাই নয় যে টানা 53 মাস ধরেই আয়ের তুলনায় বাড়ছে খরচের পরিমাণ, যা নিয়ন্ত্রণে আগামীতে আরও বেশি বাস্তবমুখী হওয়ার পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। বিস্তারিত প্রতিবেদনে। গেল কয়েক বছর ধরেই চড়া মূল্যস্ফীতির চাপে পিষ্ট দেশের মানুষজন। ফলে বড় একটা জনগোষ্ঠীকে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে আয় ব্যয়ের হিসাব মেলাতে। কেননা দামের সাথে পাল্লা দিয়ে বাড়েনি মজুরির হার। জীবনযাত্রার এই দুর্দশার চিত্র আরও স্পষ্ট হয়ে উঠল বিবিএস প্রকাশিত সবশেষ ভোক্তামূল্য সূচকেও। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএসের হিসাবে 2025-26 অর্থবছরের শেষ মাস জুনে মূল্যস্ফীতি দাঁড়িয়েছে 9.16%, যা আগের মাসের তুলনায় খানিকটা কম। এ সময় চাল, ডাল সহ অন্যান্য নিত্যপণ্য কিনতেও বেগ পেতে হয়েছে
বড় একটা জনগোষ্ঠীকে। হিসাব অনুযায়ী এই সময়ে খাদ্য মূল্যস্ফীতি 1% বাড়লেও খাদ্যের বাইরে বেড়েছে 0.24 পয়েন্ট, যাতে সবচেয়ে বড় বিপাকে পড়েছেন খেটে খাওয়া মানুষজন। উচ্চ মূল্যস্ফীতির উপরে আবার উচ্চ মূল্যস্ফীতি হচ্ছে, সুতরাং মূল্য স্তরটা অনেক উপরে থেকে যাচ্ছে এবং এটার ফলে সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার উপরে তো একটা নেতিবাচক প্রভাব পড়ছে আমরা দেখছি। এখন খাদ্য মূল্যস্ফীতির ভেতরেও যেগুলো নাকি সাধারণ মানুষ বেশি ক্রয় করেন সেটার যে মূল্যস্ফীতি সেটা কিন্তু তার থেকেও বেশি। সেই সবটা মিলে সাধারণ মানুষের উপরে একটা চাপ সৃষ্টি হয়েছে। উচ্চ মূল্যস্ফীতি কিন্তু বিশেষ করে আমাদের দরিদ্র এবং স্বল্প আয়ের যে জনগোষ্ঠী তাদের জন্য কিন্তু একটা বড় একটা সমস্যা সম্মুখীন করেছে। খাদ্য মূল্যস্ফীতি এই বছর আমাদের কিছুটা ভোগাতে পারে, কারণ হলো যে এর ভাওরের যে ধান সেগুলো তো প্রায় 90% নষ্ট হয়ে গেছে। তো ওইটা আমাদের একটা ফুড বাস্কেট, হ্যাঁ, তো ওই রাইস বাস্কেটের উপরে চাপ তৈরি হয়েছে, সুতরাং আমাদের যে অল্টারনেটিভ সোর্সিং সেটা করতে হবে। বিবিএস এর হিসেবে বছরের শেষ দিকে এসে সবচেয়ে বড় ধাক্কা লেগেছে গ্রামাঞ্চলের মানুষের ওপর। বছর ব্যবধানে খাদ্য মূল্যস্ফীতি 0.5% বাড়ার পাশাপাশি সাধারণ মূল্যস্ফীতি 9% ছুঁই। এই সময় খাদ্য মূল্যস্ফীতি ও বাড়তি দুশ্চিন্তা বাড়িয়েছে শহরের মানুষের, যাতে স্পষ্ট কাজে আসেনি সরকারের বাজার নিয়ন্ত্রণের ঘোষণাও মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা। আমাদের শুধু মুখে বললেই হবে না যে মূল্যস্ফীতি কমাবো আমরা, কিন্তু আমাদের এখানে স্টেপ বাই স্টেপ, একটা হলো যে মার্কেট মনিটরিং, আর একটা হচ্ছে যে আমাদের এনার্জি প্রাইস সেটা ডাউনওয়ার্ড ডিভিশন, মানে এটা নিম্নমুখী সংশোধন যদি না হয় তাহলে সেক্ষেত্রে উৎপাদন খরচটা বেশি থাকবে। মুদ্রানীতি দিয়ে আমরা মূল্যস্ফীতিকে নিয়ন্ত্রণে আনতে পারবো না। আমাদেরকে এখানে তো প্রথম কথা হলো সরবরাহটা আমাদের বাড়াতে হবে, আমাদের বিনিয়োগে চাঞ্চল্য আনতে হবে। সো এইটা একটা দিক আছে। দ্বিতীয় দিক যেটা, সেটা হলো বাজার ব্যবস্থাপনা। সবচেয়ে যারা কম আয়ের মানুষ, প্রান্তিক উপান্তিক মানুষ, তাদেরকেই তো বেশি এটা এফেক্ট করে। তো তাদের জন্য যদি আমরা আয়বর্ধক বিভিন্ন কর্মসূচি নেই, যেটা নাকি সরকার নেওয়ার চেষ্টা করছে, সেইভাবে তারা এটা একটা তাদেরকে স্বস্তি দেওয়ার চেষ্টা করছে। পরিসংখ্যান ব্যুরোর হিসাবে সবশেষ 2025-26 অর্থবছরের গড় ও খাদ্য মূল্যস্ফীতি গেল বছরের তুলনায় কমেছে প্রায় 1.5% মতো। আর চলতি অর্থবছরের বাজেটে মূল্যস্ফীতি নামানোর লক্ষ্য 7.5%। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। দর্শক, এবার জানাবো বাজার পরিস্থিতির খবরে বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মিসবাহ হাসান। মিসবাহ, গেল কয়েক মাস ধরে কিন্তু আসলে মূল্যস্ফীতি বড় ধরনের কিন্তু ভোগাচ্ছে, বিশেষ করে সাধারণ মানুষকে, এবং খাদ্য মূল্যস্ফীতিটা কিন্তু সবচেয়ে বেশি ভোগাচ্ছে। সবকিছু মিলে আজকের বাজার দর কেমন দেখছেন? কি কি পণ্যের আসলে দাম বেড়েছে বলে আপনি সেই বিষয়টা আমাদেরকে জানাবেন। যেটা আপনার স্টোরিতে দেখছিলাম আসলে যে মূল্যস্ফীতির যে চড়া মূল্যস্ফীতির ঘাত কিন্তু আসলে বাজারে পড়েছে। একসাথে আয় ব্যয়ের যে বৈষম্যতার একটা স্পষ্টতা আছে, সেই সাথে কিন্তু বাজারের যে পরিস্থিতি সেটি কিন্তু কোনোভাবেই সাধারণ মানুষের নাগালে নেই। বিশেষ করে এখন কিন্তু মৌসুমি যে সবজি, সেই সবজির ক্ষেত্রে আমরা দেখেছি যে বাড়তি দামের ক্ষেত্রে, যদিও 50 টাকার নিচে এখনো পর্যন্ত কিন্তু কোনো সবজি পাওয়া যাচ্ছে না। বিশেষ করে যদি একটু বলে রাখি যে বেগুন কিন্তু বিক্রি হচ্ছে, সেটি কিন্তু 70 থেকে 100 টাকা পর্যন্ত প্রতি কেজি বেগুন বিক্রি হচ্ছে। একটি লাউ কিনতে কিন্তু ভোক্তাদের 70 থেকে 80 টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। এছাড়া টমেটোর দাম সেটি কিন্তু 250 থেকে 300 টাকা পর্যন্ত কিন্তু কেজিতে প্রতি বিক্রি হচ্ছে। এটা তো সবজির বাস্তবতা তো আছে। একই সাথে কাঁচা মরিচের দাম কিন্তু আমরা গেল এক সপ্তাহে ধরে দেখছি যে 100 টাকার উপরে, কোনো ক্ষেত্রে এটি 150 টাকা পর্যন্ত ছাড়িয়েছে অনেক ক্ষেত্রে। এছাড়া সবজির বাজার তো আছে। এছাড়া যদি মাছ মুরগি, তো কিন্তু ভোক্তাদের অনেক ক্ষেত্রে স্বস্তি নেই। আমরা দেখেছি ব্রয়লার মুরগিটা গেল সপ্তাহে আমরা যেটি দেখেছি 140 থেকে 50 টাকা বিক্রি হচ্ছে, সেটি কিন্তু এখন 170 থেকে 80, কোনো ক্ষেত্রে 90 টাকা বিক্রি হচ্ছে, অর্থাৎ 30 থেকে 40 টাকা পর্যন্ত প্রতি কেজিতে বেড়ে গেছে বলে। সোনালী মুরগিটা কিছুটা একই দামে আছে, যদিও বাড়তি দাম 340 থেকে 50 টাকা সোনালী মুরগি পাওয়া যাচ্ছে। এছাড়া খাসির মাংস, গরুর মাংস কিন্তু এখনো পর্যন্ত। বিশেষ একটি উল্লেখযোগ্য বিষয় সেটি হলো আমরা চালের বাজারে যেটি দেখেছি গেল এক মাস ধরে চালের বাজার কিন্তু আমরা দেখেছি ওঠানামার মধ্যেই রয়েছে। অনেক ক্ষেত্রে 3 থেকে 5 টাকা, অনেক ক্ষেত্রে 8 টাকা পর্যন্ত একটু নাজিরশাহী চালের সেটি কিন্তু অনেক ক্ষেত্রে 10 টাকা পর্যন্ত বেড়েছে। এবং পোলাওয়ের চালের দাম আমরা দেখেছি গেল এক মাসে 4 লাফে বেড়ে 40 থেকে 50 টাকা বেড়ে এখন কিন্তু খুচরা সেটি খোলা যে চালটা সেটি কিন্তু 170 থেকে 80 টাকা বিক্রি হচ্ছে, এবং প্যাকেটজাত সেটি কিন্তু হচ্ছে 200 থেকে 210 টাকা। সবকিছু মিলে যে বাজারে সাধারণ মানুষের স্বস্তি, সেই স্বস্তিটা কিন্তু আসলে
নেই। এবং যদি খাদ্য বহির্ভূত আমরা মূল্যস্ফীতির কথা চিন্তা করি, সেই জায়গাতেও কিন্তু মানুষের ভোগান্তি বাড়িয়েছে। সেই জায়গা থেকে আমরা দেখি পোশাক আশাক থেকে শুরু করে সেই জায়গাটাও কিন্তু আমরা দেখেছি যে মূল্যস্ফীতি বাড়িয়েছে। এবং যদি খাদ্যের মূল্যস্ফীতি যদিও আমরা দেখেছি গেল মাসের তুলনায় কিছুটা কমলে, কিন্তু খাদ্য বহির্ভূত যে মূল্যস্ফীতি সেটি কিন্তু অনেক ক্ষেত্রে বেড়েছে। বিশেষ করে মানুষের যে আয় ও ব্যয়ের যে বৈষম্য, তার আরও একটি স্পষ্ট হতে যে বাসা ভাড়া কেন্দ্রিক যে এবং পোশাক আশাক যে খরচ, সেই খরচ কিন্তু মেটাতে কিন্তু অনেক ক্ষেত্রে হিমশিম খায়। আয়ের একটি সিংহভাগ যায় হলো বাসা ভাড়াতে, এবং মূল্যস্ফীতির এই অংশটি কিন্তু ভাড়া এবং পোশাক আশাকের ক্ষেত্রে কিন্তু 12 থেকে 17% আমরা দেখেছি যে আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা জানছিলাম রাজধানীর বাজার দরের অবস্থা। এই মুহূর্তে আমাদের সাথে রাজশাহী থেকে অর্থাৎ রাজধানীর বাইরে থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাশেদুল হক রুশো। রুশো, জানাবেন রাজশাহীর বাজার পরিস্থিতির সবশেষ পরিস্থিতি। জি, আমি এখন আছি রাজশাহীর যে সবচেয়ে বড় কাঁচা বাজার সবজির, রাজশাহী সাহেব বাজারে। এবং এখানে আমরা যেটি দেখছি যে এই সপ্তাহ ব্যবধানে যে কাঁচা সবজির দাম সেটি তেমন কোনো আসলে পার্থক্য হয়নি, তবে কাঁচা মরিচের দাম কিছুটা বাড়তি দেখছি আমরা। বিক্রেতারা যেটি বলছেন যে এই যে গত দুদিন যে বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির কারণে আসলে কাঁচা মরিচ যেহেতু খুবই একটি সংবেদনশীল এবং পচনশীল আসলে দ্রব্য, সেটির কারণে কাঁচামরিচটা সংরক্ষণ করা সম্ভব হয় না, সেটির দাম বেড়েছে। আজকের বাজার দর যদি বলি যে যেটি সাপ্তাহিক ছুটির দিনে যেমনটি ছিল ঠিক তেমনটি আছে। আলু 25 টাকা, বেগুন 50, পটল 20 টাকা কেজি এবং ঢেঁড়স 30 টাকা কেজি করে বিক্রি হচ্ছে, শসা 60 টাকা। এছাড়াও যদি অন্যান্য যেমনটি পেঁয়াজের দামটিও 35 টাকা করে আছে, আদা 160 টাকা করে, রসুন দেশি যেটি সেটি 100 টাকা এবং বড় রসুন যেটি সেটি 160 টাকা করে বিক্রি হচ্ছে। আমরা এখানে আসলে যেটি দেখছি যে যারা আসলে ক্রেতা তারা যেটি বলছেন যে এই দামটি আসলে সব সময় স্থায়ী থাকে না, বিভিন্ন সময় ওঠানামা করে। তো এই বিষয় নিয়ে আসলে আমরা যদি একটু কথা বলতে চাই, আমরা সরাসরি যুক্ত আছি, একটু আপনার সাথে যদি একটু কথা বলতে চাই যে কেমন দেখছেন আজকে বাজার দর, সবজির দাম কেমন দেখছেন? সবজির দাম তো আমি মনে করি একটু বাড়ছে। বিগত যে সপ্তাহে আমরা কিনছি সেখান থেকে এখন আনুপাতিক হারে সব কিছুতেই দাম বাড়ছে। ডিমের দামও বাড়ছে, বেগুনের দামও বাড়তির দিকে আমি দেখতেছি। পটলের দামটা একটু সহনীয় আছে, কলার দামও একটু বাড়ছে। তো আমার মনে হয় এখানে বাজারে আজকের দিনে অন্তপক্ষে একটু বাড়তি। কাঁচামরিচের দামটা আমরা বাড়তি দেখছি, সম্ভবত আমি কাঁচামরিচ কিনি নাই, সম্ভবত বাড়তির দিকে থাকতে পারে। ধন্যবাদ আপনাকে। আসলে ক্রেতারা বলছেন যে এই সময়টিতে আসলে আর বিক্রেতাদের সাথে আমরা যদি একটু কথা বলে নিতে চাই যে এখন তো সরবরাহ পর্যাপ্ত আছে, তাই আসলে দাম কি কোনো পণ্যের দাম আসলে কেন বাড়ছে? মালের দাম অনুসারে গৃহস্থর হচ্ছে না, আর যারা বেচছে তাদেরও হচ্ছে না। আরও দাম বাড়া উচিত কাঁচা সবজির দাম। এই দাম বেচে ওরা কিছু করতে পারছে না গৃহস্থ। আসলে সেটি একটি কারণ, এবং বর্ষার কারণে অনেক সবজি আসলে দাম বাড়ছে এমনটি তারা বলছেন। তবে সরবরাহের কোনো ঘাটতি নেই, এটি দোকানিরাও বলছেন, এবং যারা ক্রেতা তারা বলছেন যে এই বাজার মনিটরিং ব্যবস্থাটি যদি আরেকটু জোরদার করা হয় তাদের জীবনে তাহলে একটু স্বস্তি নেমে আসে। রুশো, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, বাজার পরিস্থিতির সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন সহকর্মীরা। টাকা না দিলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখেন বেসরকারি কেন্দ্র মালিকরা, তাই বাধ্য হয়ে দাম বাড়িয়েছে সরকার। ক্যাবের এক অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। এ সময় ভুতুড়ে বিলকে একটি ভুল ধারণা হিসেবে দাবি করেছেন মন্ত্রী। অনুষ্ঠানে ক্যাবের জ্বালানি উপদেষ্টা বলেছেন যে সাধারণ গ্রাহকের স্বার্থ উপেক্ষা করে কেবল বিনিয়োগ ও উৎপাদন নিশ্চিত করলে চলমান সংকট কোনোভাবেই সমাধান হবে না। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হোসেন। গেল জুন থেকে বিদ্যুতের বাড়তি দাম গুনছেন গ্রাহকরা, তবুও দূর হয়নি লোডশেডিং। উল্টো সংকট বেড়েছে রাজধানী ও বিভাগীয় শহরের বাইরে, সঙ্গে যোগ হয়েছে ভুতুড়ে বিলের চাপ, জানিয়ে চরম অস্বস্তিতে সাধারণ মানুষ। ক্যাবের এক অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, টাকা না দিলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখেন বেসরকারি কেন্দ্র মালিকরা।
ফলে বাধ্য হয়েছেন দাম বাড়াতে। এছাড়া ভুতুড়ে বিলকে একটি ভুল ধারণা হিসেবে আখ্যা দেন মন্ত্রী। আমার 80% জেনারেশন হলো প্রাইভেটের হাতে এবং সেটা খুব উচ্চ মূল্যে ক্রয় করা হয়েছে। এই যে আমরা প্রাইভেটে সব পাওয়ার স্টেশন দিয়ে দিছি, আমার নিজে যে একটা মনিটারি টেকনিক্যাল সেল থাকবে আমার নাই, আর জ্বালানি আমদানি না করলে পাওয়ার স্টেশন চলে না আপনার। এইরকম একটা সিচুয়েশনের মধ্যে আমাদেরকে রেখে যাওয়া হয়েছে, সেই জিনিসটাকে আমাদেরকে পরিচালনা করতে হচ্ছে। এ সময় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্রের মাধ্যমে ভোক্তা স্বার্থ নিশ্চিতের দাবি তোলেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা। এক্ষেত্রে সরকারকে ব্যবসা করা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়। সরকার প্রস্তাবিত কৌশলপত্র এর অন্যতম দুর্বলতা বাস্তবায়ন প্রশাসনের ইচ্ছাধীন কোনো বিদেশি লোন বা অনুদানের উপরে সুদ বা সেবা মূল্য আরোপ করা যাবে না। কার্বন ক্রেডিট বাবদ প্রাপ্ত অর্থ ভোক্তা বিনিয়োগ হিসেবে মূল্যহারে সমন্বয় হবে এবং বেঞ্চমার্ক প্রাইস কমাবে। সরকার ও ভোক্তা উভয়ই লাভবান হবে। তো এত বড় একটা কর্মযজ্ঞ সেরা এবং বিএসটিআই অনুমোদনের ক্ষেত্রে যেন কোনো অবস্থাতেই 3 দিন এবং অত টাইম বেঁধে দিয়ে একটা জায়গায় আনা যায়, তাহলে আমাদের এই জায়গাগুলোতে এই জায়গাতে আমাদের একটা বড় সক্ষমতা হবে। মন্ত্রী বলেন, সৌরবিদ্যুৎ উৎপাদন বাড়িয়ে জ্বালানি আমদানির চাপ কমানোর চেষ্টা চলছে। রিনিউয়েবল এনার্জিতে গেলে আমার যে জ্বালানিটি ইম্পোর্ট করতে হয়, সেই জ্বালানি ইম্পোর্টটা অনেক কমে যাবে। আর জ্বালানি ইম্পোর্টটা কমে গেলে আমার যে অর্থ সাশ্রয় হবে, সে সাশ্রয় দিয়ে গত যে কিছুক্ষণ আগে উনি বললেন অলিগাররা যে টাকা পয়সা জাস্ট প্রজেক্ট করেছে লুট করার জন্য, সেইটার থেকে আমরা আস্তে আস্তে বেরোতে পারবো। আপনার কৌশলপত্রের খসড়া অনুযায়ী 2030 সালের মধ্যে রুফটপ সোলার থেকে 5,500 এবং ল্যান্ড বেসড থেকে 4,500 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন নিশ্চিত করবে সরকার। গ্রামে গঞ্জে যে বিদ্যুতের যে লোডশেডিংটা হচ্ছে, এটা মোস্টলি টেকনিক্যাল কারণ, আমার বিদ্যুতের শর্টেজের জন্য না। রাকিব হোসেন, 71, ঢাকা। বিশ্বের নতুন উচ্চতায় বিলিয়নিয়ারের সংখ্যা বর্তমানে যা পৌঁছেছে 3,302 জনে। বিশেষজ্ঞদের মতে যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার ও বৈশ্বিক শেয়ার বাজারে চাঙাভাবেই অতি ধনীর সংখ্যা পৌঁছেছে রেকর্ড উচ্চতায়। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত রাহনুমা। কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসার ও বৈশ্বিক শেয়ার বাজারের চাঙাভাবে বিশ্বে বেড়েছে বিলিয়নিয়ারের সংখ্যা। বছর ব্যবধানে 13% বেড়ে অতি ধনীর সংখ্যা দাঁড়িয়েছে 3,302 জনে। একই সময় তাদের গড় সম্পদ বেড়েছে 25%। সুইজারল্যান্ডের ব্যাংক UBS এর গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। সম্পদের দিক থেকে সবচেয়ে এগিয়ে টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক, যার সম্পদের পরিমাণ প্রায় $1 ট্রিলিয়ন। বিপুল ব্যবধানে এর পরেই দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে গুগলের সহ প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সের্গে ব্রিন, যাদের সম্পদ যথাক্রমে $294 ও $270 বিলিয়ন। তবে বিলিয়নিয়ারদের সিংহভাগের সম্পদই 50 বিলিয়নের নিচে। 50 থেকে $100 বিলিয়ন সম্পদের মালিক 18 জন। এর চেয়ে বেশি সম্পদ রয়েছে 19 জনের, যার মধ্যে যুক্তরাষ্ট্রেরই 15 জন। শীর্ষ ধনকুবেরদের 1000-এরও বেশি যুক্তরাষ্ট্রের, 562 জন চীনের, 211 জন ভারতের, 193 জন জার্মানির ও 122 জন রাশিয়ার নাগরিক। গবেষণা বলছে, চলতি বছর বিলিয়নিয়ারদের মোট সম্পদ বৃদ্ধি বিশ্বের সামগ্রিক সম্পদ বৃদ্ধির হারকেও ছাড়িয়ে গেছে। কেননা একই সময়ে বিশ্বব্যাপী সাধারণ মানুষের গড় ব্যক্তিগত সম্পদ বেড়েছে 10.8%। মূলত বিশ্বব্যাপী কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসারে এ খাতের কোম্পানিগুলোর বাজার মূল্য বৃদ্ধি পেয়েছে। ফলে এই সংশ্লিষ্ট কোম্পানিগুলোর প্রতিষ্ঠাতা ও শীর্ষ কর্তাদের সম্পদ বেড়েছে দ্রুত হারে। পাশাপাশি AI ভিত্তিক স্টার্টআপগুলো বিপুল বিনিয়োগ আকর্ষণ করায় অল্প সময়েই বিলিয়নিয়ারের তালিকায় যুক্ত হয়েছেন বহু উদ্যোক্তা। নুজহাত রাহনুমা, 71। দর্শক, 71 বিজনেসে ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।